2017 জানুয়ারির 15 তারিখে অদ্ভুত একটা নোটিশ পেলেন পূর্ব তুর্কিস্তানের উইঘুররা। নোটিশে বলা হলো 2012 সালের আগস্ট মাসের আগে কোরআনে যেসব কপি ছাপা হয়েছে সেগুলো সরকারের কাছে জমা দিতে হবে। 2012 সালের পর যেসব কপি ছাপা হয়েছে সেগুলো মুসলিমরা রাখতে পারবে, কিন্তু এর আগে ছাপানো কোরআনের কপিগুলো অবশ্যই ফেরত দিতে হবে। সরকার থেকে প্রিন্ট করা কোরআনের কপি হলেও ফেরত দিতে হবে। কারণ হিসেবে বলা হলো 2012 সালের আগে ছাপানো কোরআনগুলোতে কিছু সমস্যা আছে, উগ্রবাদের বেশ কিছু নমুনা আছে। উইঘুরদের বাধ্য করা হলো তাদের কাছে থাকা কোরআনের কপিগুলো পার্টি অফিসে জমা দিতে। এমনকি বাপদাদার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া স্মৃতিময় কোরআনের মুসাফও জমা দিতে হলো। কি জানি আবার কোন বিপদে পড়তে হয় ভেবে ঘরে ইসলামী যত বই ছিল সবই জমা দিয়ে দিল অনেকে। চীনের আইন অনুসারে ঘরে শুধু সরকার অনুমোদিত ইসলামী বই রাখা যায়। সরকারের অনুমোদিত কোরআনের কপি ছাড়া অন্য কোনো কপি যদি ঘরে পাওয়া যায়, অথবা ধরুন পাকিস্তান বা সৌদি আরব থেকে প্রকাশিত কোনো ইসলামী বই, তাহলে কোনো কথা হবে না, সোজা আপনাকে জেলে চালান করে দেবে পুলিশ। কিন্তু কথা হলো 2012 সালের পূর্বের কোরআনের কপিগুলোর ব্যাপারে চীনের সরকার নিজেই তো সবুজবাতি জ্বালিয়েছিল। এখন সেগুলো হঠাৎ করে আবার লাল হয়ে গেল কেন? আর কোরআন জমা নেবার কারণটাই বা কী? উত্তর খুবই সোজা। নতুন করে কোরআন লিখতে চায় চীন, বিকৃত করতে চায় কোরআনের শিক্ষাকে। কমিউনিস্ট নাস্তিকদের দিয়ে কোরআনের বিকৃত অনুবাদ করে উইঘুর কাজাক মুসলিমদের ভুলিয়ে দিতে চায় আসল ইসলামকে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিঃশর্ত আনুগত্যের পরিবর্তে উইঘুর কাজাক মুসলিমরা যেন শর্তহীনভাবে আনুগত্য করে কমিউনিস্ট পার্টির। আগের কোরআনের কপিগুলো উইঘুরদের হাতে থাকলে তাদের এই এজেন্ডা বাস্তবায়ন কঠিন হয়ে যাবে। তাই জরুরি নোটিশ দিয়ে সব কোরআন বাজেয়াপ্ত করা হলো। আগে থেকে কোরআন বিকৃত করে এলেও সেভাবে ঘোষণা দিয়ে পৃথিবীবাসীকে জানায়নি চীন। গত নভেম্বরে 2019 কমিটি ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস অ্যাফেয়ারের একটি মিটিংয়ে উদ্ধত কণ্ঠে চীন জানিয়ে দিল তারা নতুন করে কোরআন লিখবে। কমিউনিজমের মোড়কে মুড়িয়ে কোরআনকে নতুন করে উপস্থাপন করবে। কোরআনে এমন কিছুই থাকবে না যেটা কমিউনিজমের বিপক্ষে যায়। যে অনুচ্ছেদগুলোতে সমস্যা আছে বলে মনে হবে সেগুলো আবার অনুবাদ করা হবে অথবা একেবারেই বাদ দিয়ে দেওয়া হবে। এর মাধ্যমে অবশ্য ইতিহাসের পাতায় নতুন কোনো অধ্যায় খোলা হয়নি, বরং যুগে যুগে কালে কালে কোরআন পরিবর্তনের স্পর্ধা দেখিয়েছিল যত মানুষ, তাদের লিস্টে নতুন করে নাম উঠল চীনের। কিন্তু কোরআনকে নতুন করে লেখা খুব একটা সহজ না। ধরতক্তা আর মারো পেরেক এভাবে কোরআন কাজটা করা যায় না, পরিবর্তন করা যায় না এর শিক্ষা। কোরআন নাজিলের একদম প্রথম মুহূর্তগুলো থেকে শুরু করে এখন পর্যন্ত অজস্র অগণিত মুসলিম কোরআন মুখস্থ করছে। পরম মমতায় কোরআনকে ধরে রেখেছে তাদের বুকের ভেতর। তবে কোরআন বদলাতে না পারলেও কিছু কিছু কৌশলের মাধ্যমে সরকার বা রাষ্ট্র চাইলে কোরআনের শিক্ষাকে বদলে দিতে পারে। ইতিহাস ঘাটলে এরকম বেশ কিছু কৌশলের দেখা আমরা পাই। সেগুলোর মাধ্যমে জালিমরা কোরআনের শিক্ষা বদলে দিয়েছিল। চীন সরকার অনুগত সৈনিকের মতো এসব কূটকৌশল অনুসরণ করছে। আরবি ভাষা নিষিদ্ধ করা। আরবি ভাষার উপর হুলিয়া জারি করা এই কূটকৌশলের প্রথম পদক্ষেপ। এমন ব্যবস্থা করা যেন মুসলিমরা আরবি ভাষা থেকে দূরে সরে যায়, আরবি ভাষা বুঝতে না পারে, শেখার গরজটা অনুভব না করে, অপ্রয়োজনীয় মনে করে। চীন ঠিক এই কাজটাই করেছে। আপনারা এরই মধ্যে জেনেছেন চীন আরবি বর্ণমালা, আরবি ভাষাকে নিষিদ্ধ করেছে। ঔপনিবেশিক শাসকরাও মুসলিমদের কাছ থেকে আরবি ভাষা কেড়ে নিয়েছিল। উসমানী খেলাফতের পতনের পর পশ্চিমের সাম্রাজ্যবাদীরা ক্ষমতায় বসালো কামাল আতাতুর্ক পাশাকে। খেলাফতের ভূমি তুর্কিকে সেকুলার বানানো নীল নকশায় একটা উল্লেখযোগ্য হাতিয়ার ছিল আরবি নিষিদ্ধ করা। নিষ্ঠার সাথে সাম্রাজ্যবাদী নব্য ক্রুসেডারদের কথা অনুসরণ করে আরবি নিষিদ্ধ করেছিল কামাল আতাতুর্ক। এমনকি আরবিতে আজান দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করে আতাতুর্ক। খুব সহজে বোঝা যায় কোরআন পরিবর্তন করতে চাইলে কেন প্রথম আঘাতটা আরবির উপর আসে। কোরআন নাজিল হয়েছে আরবিতে। মুসলিমরা যদি আরবি ভাষা জানে, আরবিতে লিখতে পড়তে জানে, তাহলে শাসকরা কোরআনের অর্থ কীভাবে পরিবর্তন করবে? দরবারি আলিমদের দিয়ে কোরআনের ভুল ব্যাখ্যা করতে গেলে ধরা খাওয়ার সম্ভাবনাও থেকে যায়। তাই প্রথমেই ওরা আরবি ভাষা থেকে মুসলিমদের বিচ্ছিন্ন করতে চায়। কোরআন শেখার প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া।
মসজিদ, মাদ্রাসা বা অন্য কোনো প্রতিষ্ঠান যেখানে কোরআন শেখানোর আসর বসবে সেখানে এই কাজগুলো বন্ধ করে দেওয়া বা নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হলো কোরআনের শিক্ষাকে বিকৃত করার দ্বিতীয় কৌশল। চীন সরকার এই কৌশল সফলতার সাথে প্রয়োগ করেছে। ইংরেজরা ভারতবর্ষ দখলের সময় হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। ভারতবর্ষের মুসলিমদের ভুলিয়ে দিয়েছিল কোরআনের আসল শিক্ষা। চীনের মতো এখনও অনেক দেশে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে অথবা সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে। নিখোঁজ হচ্ছে কোরআনের পাখিরা। সনদ স্বীকৃতির নামে কিছু একটা গুছিয়ে দিয়ে আঁচলে বেঁধে নেওয়া হচ্ছে মাদ্রাসার চাবি। হকপন্থী আলিমদের কারাগারে নিক্ষেপ করা। কোরআনের শিক্ষা বিকৃত করার এটা সবচেয়ে কার্যকর উপায়। কাফির মুশরিক বা মুনাফিকরাও বোঝে যে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে কোরআনের শিক্ষা পৌঁছায় হকপন্থী আলিমদের মাধ্যমে। তাই হকপন্থী আলিমদের যদি কোরআনের শিক্ষাদান করা থেকে বিরত রাখা যায় তাহলেই কেল্লা ফোটে। কোরআনের শিক্ষা বিকৃত করতে আর তেমন বেগ পেতে হবে না। ইংরেজরা ভারতবর্ষ দখল করার পর হাজার হাজার আলিমকে ফাঁসিতে ঝুলিয়েছিল। হকপন্থী আলিমদের কাছ থেকে সাধারণ মুসলিমদের বিচ্ছিন্ন করা হয় বিভিন্ন উপায়ে। সবচেয়ে সহজ উপায় হলো এমন আলিমদের জঙ্গি উগ্রবাদী খেতাব দেওয়া। মসজিদ মাদ্রাসা ধ্বংসের সাথে সাথে মসজিদের ইমামদের জঙ্গি ট্যাগ দিয়ে ধরে নিয়ে গিয়েছে চীন সরকার। পাঠক খেয়াল করলে দেখবেন অনেক দেশেই, এমনকি অনেক মুসলিম নামধারী দেশেও খুব আন্তরিকতার সাথে হকপন্থী আলিমদের কারাগারে ছুঁড়ে ফেলার ফিরআউনি সুন্নাহ পালন করা হচ্ছে। এদের উদ্দেশ্যও একই, হকপন্থী আলিমদের কারাগারে আটকে রেখে কোরআনের শিক্ষাকে বিকৃত করা, নিজেদের জুলুমের সিংহাসনের ভিত্তি মজবুত করা। দরবারি আলিমদের পৃষ্ঠপোষকতা করা। হকপন্থী আলিমদের জঙ্গি ট্যাগ বানিয়ে কারাগারে ছুঁড়ে ফেলার পরে তাদের শূন্যস্থানে এনে বসাতে হবে এমন আলিমদের যারা শাসকদের কথায় উঠবে, শাসকদের কথায় বসবে। শাসক ঘাস খেতে বললে ঘাস খাবে, মদ খেতে বললে বিসমিল্লাহ বলে মদ খেয়ে নেবে। কোরআনের শিক্ষা বিকৃত করার 4 নম্বর উপায় হলো এটা। চীন এই কাজটা করেছে, আপনারা দেখেছেন। দরবারি আলিমরা কোরআনের কিছু অংশ বলবে, আর কিছু অংশ, যে অংশ প্রকাশ করলে সরকারের সব জারিজুরি ফাঁস হয়ে যাবে, সেগুলো গোপন রাখবে। সত্যের সাথে মিথ্যা মিশিয়ে কোরআনের পুরো শিক্ষাকে এমনভাবে বিকৃত করে ফেলবে যে সাধারণ মুসলিমদের পক্ষে বোঝা সম্ভব হবে না কোনটা হক আর কোনটা বাতিল। ইসলামকে এরা ঠিক ততটুকু গণ্ডির মাঝে আবদ্ধ করে ফেলে যতটুকু ইসলাম পালন করলে শাসকের আদর্শ বা এজেন্ডা হুমকির মুখে পড়বে না। সরকার এ ধরনের দরবারি আলিমদের নানাভাবে পৃষ্ঠপোষকতা করে। মিডিয়া খুললেই আপনি দেখবেন এসব আলিমদের গুণগান গাওয়া হচ্ছে। রাষ্ট্রের উঁচু উঁচু পদ দেখবেন এদের আপ্যায়ন করে বসানো হচ্ছে। জনগণের সামনে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এরাই ইসলামী জ্ঞানের শুরু ও শেষ। ওদের মতো করে ইসলাম এই জামানায় খুব বেশি মানুষ বোঝে না। ওরা যা বলছে তাই ইসলামের সঠিক ও বৈধ ব্যাখ্যা। কাজেই ওদের কথা অন্ধভাবে বিশ্বাস করা উচিত। টাকা পয়সা, খ্যাতি, পদের লোভ দেখিয়ে শাসকরা যেসব আলিমদের কিনতে পারে না, তাদের পরিণতি কি হয় আপনারা জানেন। কাউকে কারাগারে নিক্ষেপ করা হয়, কেউ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়, জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় উম্মাহের এসব সিংহদের। প্রকাশনীগুলো নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া। কোরআনের শিক্ষাকে বিকৃত করার আরেকটি কার্যকর উপায় হচ্ছে কোরআনের কপিগুলো যে প্রকাশনীগুলো থেকে বের করা হয় সেগুলো নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া, তাদেরকে দিয়ে নিজেদের মন মতো অনুবাদ করা। কোরআন বিকৃত করার এই পদ্ধতিটিও বাদ দেয়নি চীন। আমরা আগেও আলোচনা করেছি কিভাবে চীন নাস্তিক কমিউনিস্টদের দিয়ে কোরআনের অনুবাদ করিয়েছে। চীনের মতো বিশ্বজুড়ে ইসলামের শত্রুরা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কোরআনের মন গড়া অনুবাদ করেছে। এমনকি কোরআনের এমনও আন্তধর্মীয় সম্প্রীতি শিক্ষা মেশানো অনুবাদ করা হয়েছে যেখানে বলা হয়েছে শুধু যে ইসলামী আল্লাহর মনোনীত দিন জীবন ব্যবস্থা তা না, সকল ধর্মই সত্য। এই ধরনের কোরআনের অনুবাদগুলো পড়ানো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। শুধু যে চীনে কোরআন পরিবর্তন করা হচ্ছে সেটা কিন্তু নয়, সাম্রাজ্যবাদী নব্য ক্রুসেডার আর তার দালালেরা নীরবে কোরআনের শিক্ষাকে বিকৃত করার মিশন চালিয়ে যাচ্ছে। কখনো হকপন্থী আলিমদের জঙ্গি সন্ত্রাসী খারেজি ট্যাগ দিয়ে কারাগারে নিক্ষেপ করে, কখনো দরবারি আলিমদের প্রমোট করে, কখনো মসজিদ মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে। চীন হয়তো মুখে স্বীকার করেছে তাই আমরা জেনেছি, কিন্তু ক্রুসেডার আর তাদের দালালেরা শতাব্দীর পর শতাব্দী ধরে কোরআনের শিক্ষাকে বিকৃত করে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হিজরের 9 নং আয়াতে বলেছেন, আমি কোরআন নাজিল করেছি, আমি এর সংরক্ষণকারী।
ফিরআউনের বাহিনী যতই চেষ্টা করুক না কেন, কোরআনের একটা হরফও তারা পরিবর্তন করতে পারবে না। অতীতে অনেক চেষ্টা ওরা করেছে, কিন্তু সফল হয়নি। বরং যারাই কোরআন পরিবর্তনের দুঃসাহস দেখিয়েছে তাদের বরণ করতে হয়েছে ভয়ঙ্কর পরিণতি। মুসাইলামা কাজ্জাব কোরআনের সূরার আদলে সূরা বানাতো। হাদিকাতুল মাউত বা মৃত্যু উপত্যকা নামে খ্যাত বাগানে মুক্তিপ্রাপ্ত হাবশী কৃতদাস ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বল্লমের আঘাতে এফরফর হয়ে গিয়েছিল মিথ্যাবাদী মুসাইলামা। কোরআনের বিরোধিতা করে যাওয়ায় ছাড় পাননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাবও। ঘৃণিত এক অসুখে মারা গিয়েছিল আবু লাহাব। লাশ কবরে নামাতে চাইছিল না কেউ, শেষমেশ পাথর চাপা দেওয়া হয় ওকে। আমেরিকার সৈন্যরা সামরিক শক্তি, প্রযুক্তি আর অর্থবিত্তের প্রাচুর্যে চরম ঔদ্ধত্যের সাথে কোরআনের কপি ছিঁড়েছিল, মুসাফের ওপর প্রস্রাব করেছিল, ফ্লাশ করেছিল টয়লেটে। আজ আফগানিস্তানে আল্লাহর সৈনিকরা তাদের নাকের জল, চোখের জল এক করে ছাড়ছে। লেজ গুটিয়ে পালানোর পথ খুঁজে না পেয়ে শান্তি আলোচনার পতাকা তুলে ধরছে আমেরিকা। কোরআনের মুসাফকে যেমন টুকরো টুকরো করেছিল আমেরিকা, ইনশাল্লাহ অচিরেই তাদের সাম্রাজ্য আল্লাহর সৈনিকদের হাতে টুকরো টুকরো হয়ে যাবে। ইতিমধ্যেই প্রতিশ্রুত বাহিনীর ভূমিতে শেষেরটা শুরু হয়ে গেছে। চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে সবকিছু। কোনো সন্দেহ নেই, চীনও ছাড় পাবে না। আল্লাহ ঠিকই প্রতিশোধ নেওয়াবেন। সেদিন আর বেশি দূরে নয়, বিইজনিল্লাহ। আল্লাহর কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সংরক্ষণ করবেন। কিন্তু প্রশ্ন হলো, কোরআন বিকৃতির এই মহোৎসবে আমাদের ভূমিকা কি? কি ভূমিকা আমাদের শাসকদের? কি ভূমিকা ওআইসির? কি ভূমিকা আমাদের শায়েখদের? কি করেছি আমরা যখন কোরআন বিকৃত করা হয়েছে? অনলাইন জুড়ে মিথ্যের বেশাতি গেড়েছে নাস্তিক, সুশীল, বিজ্ঞানমনস্ক, চেতনার ফেরিওয়ালারা। কি করছি আমরা যখন কোরআনের পাখিদের দুর্বল স্ক্রিপ্টে নাটক সাজিয়ে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে? কি করছি আমরা যখন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কেবল কোরআন রাখার অপরাধে জামার শিবির কিংবা জঙ্গি বলে ছেলেদের জেলের ভাত খেতে পাঠানো হচ্ছে? কি করছি আমরা যখন পতিতা, কাম গায়িকা, কাম নর্তকী আর বাউলেরা, দরবারি আলিমেরা কোরআনের বিকৃত তাফসির করে যাচ্ছে দিনের পর দিন? কি করেছি আমরা যখন কোরআনের তাফসির মাহফিলে রাষ্ট্রীয় মাস্তানরা আলিমদের সাথে রংবাজি করাকে অভ্যাসে পরিণত করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, সন্তান এবং সকল মানুষের চাইতে প্রিয় হই। বুখারী এবং মুসলিমে বর্ণিত হাদিসের কথা আমরা অনেকেই জানি, অনেকেই হয়তো জানি না। কিন্তু আমরা সবাই এক বাক্যে স্বীকার করে নেই, আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পরম ধ্যান জ্ঞান কী ছিল? আল্লাহর জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা করা, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলামকে পুরো মানবজাতির কাছে পৌঁছে দেওয়া, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফির মুশরিকদের হাতে নির্যাতিত হয়েছেন। 2 বছর অবরুদ্ধ থেকেছেন পুরো বংশ নিয়ে। তায়েফে রক্তরঞ্জিত হয়েছেন, উহুদে রক্তাক্ত হয়েছেন, জ্ঞান হারিয়েছেন। নিজের ভিটেমাটি ছেড়ে ভিন দেশে গিয়েছেন। অঢেল বিত্ত বৈভবের অফার পেয়ে পায়ে ঠেলে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছেন। মাসের পর মাস শুধু খেজুর খেয়ে দিন কাটিয়েছেন। এসব কিসের জন্য? কেন এত অশ্রু, রক্ত আর ঘাম ঝরানো? আমরা যেন ইসলাম পাই, ইসলামের রঙে রাঙিয়ে নিয়ে জাহান্নামের আগুন থেকে যেন বাঁচাতে পারি নিজেদের। আমরা দাবি করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেদের প্রাণের চাইতেও বেশি ভালোবাসার। যে মানুষটার জীবনের ধ্যান জ্ঞান ছিল ইসলাম প্রতিষ্ঠা করা, আজ আমাদের সবচেয়ে প্রিয় মানুষটা, সবচেয়ে প্রিয় জিনিস ইসলাম আক্রান্ত হচ্ছে আর আমরা নিশ্চুপ। এটাই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতেও বেশি ভালোবাসার নমুনা? আমরা কি আমাদের দাবিতে সৎ? আজকে আমাদের বোনদের কাপড় কেটে নিচ্ছে চীনা কুকুররা। রোজা, নামাজ, হজ সব কিছু নিষিদ্ধ করে দিয়েছে। ঘোষণা দিয়ে কোরআন বিকৃত করছে। গোরস্থান ধুলোয় পরিণত করেছে। 5000 মসজিদ আজ নাস্তিক কমিউনিস্ট সুররা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। মসজিদগুলোকে পার্টি হাউস বানাচ্ছে। যে মিনার থেকে তাওহীদের আহ্বান ভেসে আসতো, সেখানে কমিউনিস্টদের নোংরা পতাকা উঠছে। এত কিছুর পরেও এত ধ্বংস, এত মৃত্যু, এত রক্ত, এত অশ্রু দেখেও আমরা চুপ করে আছি, কিছুই বলছি না।
সমস্যাটা কি আসলে আমাদের? এত কিছুর পরেও কেন আমাদের শীতল রক্ত গরম হয় না? কেন আমরা সেই নেতাদের মুখ চেয়ে থাকি যাদের কাছে ইসলামের সামান্যতম মূল্য নেই? কেন আমরা সেই সব দরবারি আলিমদের মাথায় তুলে রাখি যারা পেশাদার গিরগিটির মতো ক্ষণে ক্ষণে রং বদলে ফেলে? আমরা আর কতকাল ঘুমিয়ে থাকব? আর কতকাল কাপুরুষতাকে হিকমা বানিয়ে নিষ্ক্রিয় জীবনযাপন করব? এত কিছু পরেও আমরা স্বপ্ন দেখি সরকারি চাকরি বাকরি, বউ, গাড়ি বাড়ি, নিশ্ঝঞ্ঝাট নির্ভাবনাময় একটা জীবনের। এত কিছু পরেও আমরা ভাবি আল্লাহ আমাদের নিষ্ক্রিয়তার জন্য পাকড়াও করবেন না। মসজিদে গিয়ে কয়েকটা ঢিপ মেরে সপ্তাহান্তে হুজুরের সকলেই দানের হাত বাড়িয়ে দিই ওয়াজ শুনে পকেট থেকে 5 টাকার কয়েন বের করে খাদিম সাহেবের বাড়িয়ে দেওয়া দানবাক্সে ফেলে দিয়েই জান্নাতে যাওয়ার খোয়াব দেখি। এত কিছুর পরেও ধোকাটা আমরা কাকে দিচ্ছি? আসলে কি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসি? আসলে কি আমরা আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসি, না ভালোবাসি ক্যারিয়ারকে? আমরা কাকে বেশি ভালোবাসি, আল্লাহ এবং তার রাসূলকে নাকি টাকা পয়সা যশ খ্যাতিকে? আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি, না ভালোবাসি বউ, সন্তান, সন্ততিকে, নিশ্চিত নির্ভাবনাময় প্যারাহীন একটা জীবনকে? আমরা কি আসলেই মুসলমান হতে পেরেছি? উইঘুর কাজাক মুসলিমদের বিরুদ্ধে চীন মানবতা বিরোধী যত অপরাধ করেছে এক এক করে আমরা এতক্ষণ শুনলাম, কিন্তু তথ্যের স্রোত অনেক সময় বাস্তবতা বোঝার জন্য যথেষ্ট হয় না। ঘটনাগুলো সম্পর্কে আমরা জানি, শুনি, কিন্তু স্পর্শ করতে পারি না, অনুভব করতে পারি না প্রত্যেকটি ঘরে কত কষ্ট ঝরে পড়ে প্রতিনিয়ত। বুঝতে পারি না ঠিক কখন ধসে গেছে উইঘুররা, ধ্বংস হয়ে গিয়েছে পূর্ব তুর্কিস্তান। পৃথিবীর শেষ ভালোবাসার আশ্রয়স্থলটুকুও ছিনতাই হয়ে গেছে উইঘুরদের। চীনের এই আগ্রাসনের মেশিনারি কিভাবে উইঘুরদের ব্যক্তিজীবনকে লণ্ডভণ্ড করে দিয়েছে, কিভাবে আমার আপনার মতো মানুষদের অস্তিত্বকে মুছে ফেলছে, তা বোঝার জন্য আমরা এখন আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি কিছু উইঘুর জীবনের গল্প। ওরা এলো একের পর এক মিছিলের মতো। তরুণী স্ত্রী প্রথমবারের মতো মুখ খুলল তার স্বামীর ব্যাপারে। ফুপিয়ে ফুপিয়ে বলল, স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক দিন ধরেই। অল্পবয়স্ক ছেলেটা জানালো তার ফুপি নিখোঁজ। যুবতী, মধ্যবয়স্কা, প্রৌঢ়া, থুরথুরে বৃদ্ধা মায়েরা এসেছে তাদের শিশু, কিশোর, তরুণ, যুবক ছেলেদের নিখোঁজ হবার গল্প বলতে। করিডোরে পাতা বেঞ্চে হেলান দিয়ে বসে আছে পালা আসার অপেক্ষায়। চুপচাপ মাথার মধ্যে কথাগুলো গুছিয়ে নিচ্ছে কেউ কেউ। হারানো স্বজনের ছবি বের করে শূন্য চোখে তাকিয়ে আছে কয়েকজন, বারবার চোখ মুছছে। দেয়ালে হেলান দিয়ে চোখ বুজে একটু বিশ্রাম নিচ্ছে অনেকেই। ভীষণ ক্লান্ত ওরা, ক্লান্তিতে শরীর ভেঙে পড়ার অবস্থা। সূর্য ওঠার আগেই রওনা দিয়েছে, হেঁটে পাহাড়, বন, চারণভূমি পেরিয়ে গাড়ি ঘোড়ায় চড়ে এসে হাজির হয়েছে শহরে। মানধাত্তা আমলের একটা রেজিস্ট্রেশন খাতা নিয়ে এসেছে এক লোক তার মৃত বাবাকে শনাক্ত করার জন্য। একটা সময় সেটার রং লাল আর সোনালি মাঝামাঝি কিছু একটা ছিল, এখন বিবর্ণ। আরেকজন নিয়ে এসেছে 2 ছেলেকে। 14 জন নিখোঁজ নাতি নাতনির খবর জানাতে এসেছে এক বৃদ্ধা। জন্ম নিবন্ধন, বিয়ের সনদ, জমির দলিল, চিঠিপত্র, ফ্যামিলি অ্যালবাম, আইনের বই, জাতিসংঘের নিয়ম নীতিমালা, যেটা যার কাছে প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সাথে করে নিয়ে এসেছে। আবার অনেকে কিছুই নিয়ে আসেনি, শুধু একটা গল্প শোনাতে এসেছে। গল্প শুনিয়েই চলে যাবে। বহু দূর থেকে ওরা জানাতে এসেছে এক নির্দয় সত্য। কাজাখস্তানের এই মাথা থেকে সে মাথা ঘুরে বেড়ানো শুরু করেছি 2018 সাল এসে। সাক্ষাৎকার নিয়েছি সেই সব হতভাগ্য মানুষদের যাদের প্রিয়জন কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি বা নিখোঁজ। ক্যাম্পে বন্দি ছিলেন কিন্তু মুক্তি পেয়ে কাজাখস্তানে চলে এসেছেন এমন কিছু মানুষের অভিজ্ঞতা শোনার সৌভাগ্য হয়েছে আমার। একদম তরতাজা, টাটকা তাদের অভিজ্ঞতা। হয়তো আমার সঙ্গে দেখা হওয়ার পর একদিন, এক সপ্তাহ বা 1 মাস আগে তারা কাজাখস্তান এসেছেন। কেউ রাজনৈতিক আশ্রয় নিয়ে, কেউ নাগরিকত্বের আবেদন করে, কেউ পালিয়ে। অনেক অনেক মানুষের সাথে কথা বলেছি আমি। এখন আমি আপনাদের যে গল্পগুলো শোনাতে যাচ্ছি
তা লিপিবদ্ধ করা হয়েছিল আলমাটিতে। আলমাটি কাজাখস্তানের সবচেয়ে বড় শহর। আমাকে এ ব্যাপারে অনেক সাহায্য করেছে একটি স্বেচ্ছাসেবী মানবাধিকার সংস্থা আতাজুর্দ। প্রকাশ্যে চীনের সমালোচনা করার মহা অপরাধে 2019 সালে কাজাখস্তান সরকার আতাজুর্দের পায়ে শেকল পরিয়ে দেয়। সংকুচিত হয়ে যায় আতাজুর্দের কার্যক্রম। আতাজুর্দের প্রধান শেরিক জাহান বিলাসকে গৃহবন্দী করা হয় মার্চ থেকে। আমি যাদের গল্প শোনাতে যাচ্ছি তাদের কেউ আসল নাম ব্যবহার করতে রাজি নন। নাম ধাম প্রকাশ হয়ে গেলে চীনে থেকে যাওয়া পরিবারের সদস্যরা অত্যাচারের শিকার হবেন। সেই সঙ্গে কাজাখস্তানেও বিপদের মুখে পড়তে হবে ওনাদের। কাজেই জবানবন্দি দেওয়া সবার ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। ঝুঁকি এড়াতে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে আত্মীয়দের ক্ষেত্রেও। আসুন শোনা যাক তাদের গল্পগুলো। ওকে প্রথম দেখেছিলাম মুরুমুচিতে, এক মিউজিক স্কুলে। সেই স্কুলে টিচার ছিল সে, আমিও। প্রথম দেখাতে বুকের মধ্যে রক্ত ছলকে উঠেছিল। ভালোবাসার উষ্ণতা বয়ে গিয়েছিল শিরায় শিরায়। ও এসেছিল কাজাখস্তান থেকে। খুব ভালো গান গাইত। ওর মতো মেয়েকে নিজের করে পাওয়া সব পুরুষেরই আরাধ্য, বিশেষ করে আমার মতো সঙ্গীতের শিক্ষকের জন্য। বিয়ে করতে খুব বেশি সময় নিলাম না আমরা। জীবন নিয়ে অনেক রঙিন স্বপ্ন দেখেছিলাম দুজন মিলে। চেয়েছিলাম চীনের পাট চুকিয়ে একেবারে কাজাখস্তান চলে যেতে। হঠাৎ এক ঝড় এসে এলোমেলো করে দিল সব কিছু। ধীরে ধীরে আসছি সেসব কথায়। আমাদের এখানকার নিয়ম হচ্ছে বিয়ের আগে কন্যাকে বিদায় দেওয়ার জন্য একটা অনুষ্ঠান আয়োজন করা। এটাকে বলা হয় কিজ উজাতু, কনে বিদায়। আমাদের বিয়ের মূল অনুষ্ঠান হয়েছিল কাজাখস্তানে। বাবা বৃদ্ধ মানুষ, বয়স 70-এর মতো, অসুখ বিসুখ লেগেই আছে। চীন থেকে কাজাখস্তান গিয়ে বিয়ের মূল অনুষ্ঠানে যোগ দিতে পারেননি উনি, কিন্তু কনে বিদায়ের অনুষ্ঠানে ঠিকই হাজির হলেন। আমার হবু স্ত্রীর জন্য উপহার হিসেবে বাবা কি এনেছিলেন জানেন? চীনের সংবিধান বা ফৌজদারি আইনের বই। পুত্রবধূর হাতে দুটি বই তুলে দিতে দিতে গম্ভীর মুখে বলেছিলেন, দেখো মা, তুমি আমার ছেলেকে বিয়ে করলে যে চীনের নাগরিক। তোমার এখন চীনের আইনকানুন মুখস্থ করতে হবে। তোমাদের দুজনেরই আসলে চীন এবং কাজাখস্তানের আইন মুখস্থ রাখতে হবে। চীনের আইন আর আইন বিভাগের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন বাবা। খুব আস্থা রাখতেন আদালতের ওপর। যে আইন, যে বিচার ব্যবস্থার উপর তিনি এতটা আস্থাশীল ছিলেন, শেষমেশ সে আইনই অন্তহীন আধার নামিয়ে আনলো তার জীবনে। অবসর নেবার আগে বাবা কাজ করতেন সংস্কৃতি মন্ত্রণালয়ে, থাকতেন তাচেং এলাকায়। সেই এলাকায় শিক্ষিত লোকের দেখা পাওয়াই ছিল ভার। চীনা লিখতে বা পড়তে জানা মানুষের সংখ্যা তো হাতে গোনা। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর তার জীবনের ধ্যান জ্ঞান ছিল চীন ভাষায় লেখা ফর্ম পূরণে মানুষদের সাহায্য করা। বেশিরভাগই ছিল আদালতের কাছে অভিযোগ দায়েরের ফর্ম। তিনি উকিল ছিলেন না, কিন্তু আইনের উপর বেশ পড়াশোনা ছিল। আইনের মারপ্যাচ ভালোই বুঝতেন। সাধারণ জনগণকে মামলা মোকদ্দমার ব্যাপারে পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করে আনন্দ পেতেন। আমাদের কড়া শাসন করতেন, আবার ভালোবাসতেন খুব। তার কাছে সব কিছুর উপর ছিল পড়াশোনা। আমি পৃথিবীতে আসার পর এক রাতের জন্যও তিনি বাসার বাইরে থাকেননি, যাতে আমার যত্ন আত্মীর কোনো ত্রুটি না হয়। আমি আমার ভাই পড়তাম, বাবা আমাদের পাশে বসে থাকতেন। আমাদের 3 ভাইকেই তিনি চাইনিজ শেখার স্কুলে পাঠিয়েছিলেন, কাজাক ভাষাও শিখিয়েছিলেন। বাবারা, পড়াশোনা করতে হবে মন দিয়ে, মানুষের মতো মানুষ হতে হবে তোমাদের। দিনের মধ্যে কতবার যে এই মঞ্চ আওড়াতেন তিনি, আমরা 3 ভাই বিরক্ত হয়ে যেতাম। মিউজিকের প্রতি আমার আগ্রহ টের পেলেন, আর পরের দিনই বাজার থেকে কিনে আনলেন বড়সড় একটা পিয়ানো। ওনার কাছে টাকা ছিল না, ধার করে পিয়ানো কিনে দিয়েছিলেন আমাকে। টাকার অভাব বাবা কখনোই বুঝতে দেননি আমাদের। মুখ দিয়ে কোনো কিছু শুধু উচ্চারণ করা বাকি, ধার দেনা করে হোক বা অন্য কোনোভাবে সঙ্গে সঙ্গে সে জিনিস আমাদের সামনে হাজির করেছেন তিনি। যখন আরেকটু বড় হলাম, তখন একদিন মিউজিক স্টুডিওর জিনিসপত্র কিনে নিয়ে আসলেন বাবা। সেগুলো হয়তো খুব বেশি দামি ছিল না, অসাধারণ কিছু ছিল না, তারপরেও বেশ মোটা অঙ্কের একটা টাকা খরচ হয়েছিল। বাবার হাত খালি ছিল সে সময়।
কোথায় যে এতগুলো টাকা পেয়েছিলেন কে জানে। 19 বছর বয়সে ঘর ছাড়লাম। বোহেমিয়ান মিউজিশিয়ানরা চিরকাল যেমন করে এসেছে আর কি। ঘুরে বেড়ালাম পৃথিবীর পথে পথে, উরুমুচি, বেইজিং, সাংহাই। 2014 সালে স্ত্রীর সাথে দেখা হলো, বিয়ে হলো। দুইজনে মিলে চলে এলাম কাজাখস্তানে চাকরি খোঁজে। বাবা কখনোই আমার কোনো কাজে বাধা দেননি। বাবা বলতেন, দেখো, এটা তোমার জীবন, নিজেকে তুমিই সবচেয়ে ভালোভাবে জানো। 2016 সালে আমাদের প্রথম সন্তান হলো। আগেই বলেছি, কাজাখস্তান আমাদের মূল বিয়ের অনুষ্ঠানে বাবা আসতে পারেনি, কিন্তু আমার সন্তান জন্মের পর তিনি ছুটে চলে এলেন। স্বাস্থ্যের একেবারে ভাঙাচোরা অবস্থা তখন। এক দাঁতও অবশিষ্ট নেই, সব পড়ে গেছে। হাঁটতে বলতে গেলে পারেনি না। আর্থাইটিস আর পায়ের ইনজুরি একেবারে কাবু করে ফেলেছে। এতদিন ঠিকঠাক সার্ভিস দেওয়ার পর কাজ করতে করতে আপত্তি জানিয়েছে লিভারও। এত সমস্যার মাঝেও নাতনির মুখ দেখতে ঠিকই চলে এসেছিলেন বাবা। বাবার প্রতি বোধহয় কিছুটা অবহেলাই করেছিলাম আমি। কখনো বাবার মনের অবস্থা জানতে চাইনি। তিনি কি কাজাখস্তানে একেবারে চলে আসতে চাইতেন, নাকি চীনেই থাকতে চাইতেন? ইস, এগুলো নিয়ে যদি আগে কথা বলতাম তাহলে হয়তোবা আমাদের জীবন অন্যরকম হতে পারত, কে জানে। আমার যতদূর মনে হয়েছিল, কাজাখস্তানে স্থায়ী আবাস গড়তে ওনারা কিছুটা ভয় পেতেন। মারা গেলে লাশের খাটিয়াতে কাঁধ দেবার মানুষ পাবো কই? সব আত্মীয়স্বজন তো চীনে। হায় রে, একবার যদি কাজাখস্তান চলে আসার কথা বলতাম বাবাকে, লাশ কাঁধে নেওয়ার জন্য আমি তো ছিলাম। আফসোসে মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করে আমার। অশান্ত হয়ে যায় ভিতরটা। কিছুক্ষণ পর অবশ্যই একটু সুস্থির হই। আমাদের ওইখানে পরিস্থিতি এমন, কাজাখস্তানের ব্যাপারে কেউ প্রকাশ্যে কথাই বলে না। দেশ ছেড়ে চিরদিনের মতো সেখানে চলে যাওয়া তো বহু দূরের কথা। চীনকে বিদায় বলে অন্য কোথাও চলে যেতে চাওয়ার ব্যাপারে আলাপ আলোচনা করা চীনে প্রায় রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ। আমার দুই ভাইকে অবশ্য অনেকবার গুতিয়েছিলাম, ভাই তোরা চলে আয় আমার এখানে কাজাখস্তানে, এখানে অনেক ভালো থাকবি। আসেনি ওরা। বড় আপুকেও বলেছিলাম, আপু চলে আয়, কিন্তু দুলাভাই পার্টির কর্মকর্তা, উনি কি আর চীন ছেড়ে আসেন? 2018 সালের মার্চ মাস কাজাখস্তানের নাগরিকত্ব পেয়ে গেলাম। ওদিকে দ্রুত অবনতি হতে থাকলো পূর্ব তুর্কিস্তানের পরিস্থিতি। মায়ের সাথে যোগাযোগ হারিয়ে ফেললাম এই সময়। মায়ের সাথে কথা হতো উইচ্যাটে। প্রতিদিন মাকে আমার মেয়ের ছবি পাঠাতাম। ছোট্ট খুকির মতো উল্লসিত হয়ে স্ক্রিনের ওপাশ থেকে নাতনিকে আদর করতেন মা। গল্প শোনাতেন, হাসি আনন্দে ঝিকমিক করে উঠতেন একেবারে। বুড়ো বয়সের খেলার পুতুলকে কাছে পেতেন না তো, তাই উইচ্যাটে যতটা সময় কাটিয়ে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করতেন। নাতনিকে না দেখলে মায়ের ঘুম আসে না, এমন অবস্থা। কিন্তু আস্তে আস্তে মায়ের সাথে যোগাযোগ কমতে থাকলো। প্রথমে 2-3 দিন এর বিরতি, তারপর 7 দিন, 2 সপ্তাহ, 1 মাস করালো। এক সকালে উঠে বিস্ফোরিত চোখে দেখলাম মা আমাকে উইচ্যাট থেকে রিমুভ করে দিয়েছেন। নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। ভাইয়াকে ভিডিও কল দিলাম সঙ্গে সঙ্গে। দেখলাম ভাইয়া বদলে গেছে বেশ। উস্কো খুস্কো চেহারা, চোখের নিচে কালি, অনেক বেশি বয়স্ক মনে হচ্ছিল। অসম্ভব দুঃখী এক মানুষের মূর্তি। ম্লান হাসি হেসে ভাইয়া বলল, আকিকাত, কেমন আছিস ভাই আমার? এখানকার অবস্থা বদলে গেছে রে, আগের মতো নেই আর। এপাশ থেকে টের পেলাম কান্না আটকানোর জন্য নিজের সাথে যুদ্ধ করছে ভাইয়া। যা বোঝার বুঝে নিলাম। 2 ভাই ফোনের 2 পাশ থেকে চুপচাপ বসে থাকলাম কিছুক্ষণ। দুঃখী নীরবতা বাংময় হয়ে কত অজানা ভয়, আশঙ্কার কথা বলে গেল। বুঝছিস, আগের কথা আর খেয়ে ধরল ভাই। বাবাকে নিয়ে আমার সব ভয়। প্রশাসন তো তাকে দেখতে পারে না। প্রতিবেশীদের হয়ে প্রশাসনের বিরুদ্ধে কত ন্যায্য আইনি লড়াই লড়েছেন বাবা। পথের কাঁটাকে ওরা না সরিয়ে ফেলার চেষ্টা করে। নিঃশব্দ তীক্ষ্ণ যন্ত্রণা একাকার হয়ে গেল সমস্ত হৃদয়। ফোন ছাড়ার আগে ভাইয়াকে বললাম, আমাকে তোমাদের অবস্থা নিয়মিত জানানোর চেষ্টা করো ভাইয়া। ছোট্ট করে জানাবো বলে ফোনটা রেখে দিল ভাইয়া। বাবাকে শেষমেশ ওরা ধরে নিয়ে গেল। কি অভিযোগে জানেন? দুধের শিশু হাসবে। আমার 70 ঊর্ধ্ব প্রায় শয্যাশায়ী, আইনের প্রতি চরম শ্রদ্ধাশীল বাবাকে খুনের মামলায় জড়িয়ে ফেলল ওরা।
গ্রেফতার করল। জুমা কেলদি আকাই ছিলেন আমাদের প্রতিবেশী। রিএডুকেশন ক্যাম্পে সিকিউরিটি গার্ড ওনাকে স্রেফ পিটিয়েই মেরে ফেলেছিল। কবর দেওয়ার জন্য ক্যাম্প থেকে পরিবারের কাছে জুমা কেলদির লাশ হস্তান্তর করে ওরা। লাশের বিভৎস অবস্থা, মারের চোটে কালছিটে পড়ে গেছে সারা গায়ে, এখানে ওখানে এবড়ো থেবড়ো ক্ষত। যে কেউ এক নজর দেখলেই বলে দেবে মৃত্যুর আগে নরক থেকে ঘুরিয়ে আনা হয়েছে জুমনা কেলদিকে। তার স্ত্রী আমার বাবার কাছে এলেন। বুকফাটা আর্তনাদে পরিবেশ ভারী হয়ে গেল। পৃথিবীর সব অশ্রুবোধ হয় ঝরেছিল সেদিন সেই অসহায় নারীর দু চোখ বেয়ে। স্বামীর এমন করুণ নির্মম মৃত্যুর জন্য অভিযোগ দায়ের করতে চাইলেন উনি ক্যাম্পের গার্ডদের বিরুদ্ধে। কেঁদে কেঁদে বাবাকে অনুরোধ করলেন, দয়া করে আমাকে অভিযোগ দায়ের করতে সাহায্য করুন। এত নির্মমতা, এত নিষ্ঠুরতা, এমন পাশবিকতা দেখে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে কি সাহায্য না করে হাত গুটিয়ে বসে থাকা সম্ভব? বাবা অভিযোগপত্র লিখলেন বেইজিংয়ের উদ্দেশ্যে। সেই চিঠি কখনোই বেইজিংয়ে পৌঁছল না। আসলে এলাকা ছেড়েই বেরোতে পারেনি, প্রশাসন বাজেয়াপ্ত করে ফেলল। তারপর একদিন ওরা আসলো, দল বেঁধে, শয়তানের দূতেরা। বুড়ো মিয়ার শখ কত, আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, চিঠি লিখেছে উপরের মহলে, চলো এখন তোমাকে শ্বশুরবাড়ি থেকে ঘুরিয়ে আনি। ধরে নিয়ে যায় ওরা আমার বাবাকে, অবিচারের প্রতিকার চাওয়ায়। একজন 70 বছরের বৃদ্ধকে, অন্যের সাহায্য ছাড়া যিনি ঠিকমতো চলাফেরাও করতে পারেন না, বাবার পর একে একে আমাদের পরিবারের সবাইকে ধরে নিয়ে গেল ওরা, শুধু নির্দোষ মানুষকে পিটিয়ে মারার প্রতিবাদ জানিয়ে একটা চিঠি লেখার কারণে। বুকের মাঝে চিরচির করে পুড়ে হৃদয়, ছারকার হয়ে যায় সুখ শান্তি, আমাদের ভালোবাসার পরিবার। বাতাসে কেবল রক্ত, মৃত্যু, হিংস্রতা আর পাশবিকতার গন্ধ। বাবাকে যেদিন গ্রেফতার করা হলো তার আগের রাতে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙেছিল আমার। দেখলাম প্রাণপণে দৌড়াচ্ছি আমি। সিকিউরিটি গার্ড আমাকে ধরার জন্য পিছু নিয়েছে, ধরতে পারলেই বসিয়ে দেবে বিষাক্ত থাবা। আমি ছুটছি তো ছুটছি। ধর্মর করে উঠে বসলাম। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হতে কিছু সময় লাগলো। ঢকঢক করে পানি খেলাম 2 গ্লাস। কেন জানি মনে হলো খুব খারাপ কিছু ঘটে গেছে বাসায়। বাবা গ্রেফতার হয়েছেন জানার সাথে সাথে আমি উড়ুমুচিতে আমার বোনকে ফোন করলাম। আগেই বলেছি দুলাভাই পার্টির বড় পোস্টে আছেন, কিন্তু তিনিও জানতে পারেননি তার শ্বশুর শাশুড়িকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আপু আমাদের এক আন্টিকে ফোন করলো, তারপর নিশ্চিতভাবে উপলব্ধি করতে পারল হৃদয় এফোর করে দেওয়া সেই ভয়ঙ্কর বাস্তবতা। বাবা আর আমার 2 ভাইকে ধরে নিয়ে গিয়েছে পুলিশ। কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়েছে ওদের। বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করা শুরু করলাম। পরিচিত এমন কাউকে বাকি রাখিনি যার কাছে তথ্যের জন্য যোগাযোগ করিনি। আমি ওনাদের নাম বলতে চাই না, এখন ওনারা চিনেই আছেন। নাম বললে ভীষণ বিপদে পড়বেন মানুষগুলো। আবহাওয়া কেমন, বৃষ্টি না রোদ, ঠান্ডা না গরম, ইত্যাদি নানা প্রশ্ন আর তার উত্তর নিয়ে সাংকেতিক ভাষা বানানো হয়েছিল চীনা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যোগাযোগ করার জন্য। কিছুদিন ভালোভাবে প্রশাসনকে ঘোল খাওয়ানো হয়েছিল, কিন্তু তারপর ওরা চালাকি ধরে ফেলে। এখন আমি অন্য এক রকমের সাংকেতিক ভাষা বানিয়েছি, সেই আলোচনায় আর না যাই। যাই হোক, নানাজনের কাছ থেকে তথ্য নিলাম। এদের মধ্যে কেউ কেউ বাবার সঙ্গে একই সেলে বন্দী ছিলেন, অনেকে কাছাকাছি বন্দী ছিলেন, আবার অনেকে বাবার সঙ্গে বন্দী ছিলেন। এমন কারো কাছ থেকে শুনেছেন তার অবস্থা। টুকরো টুকরো তথ্যগুলো জোড়া লাগাতেই পুরো ছবি দাঁড়িয়ে গেল। চাইনিজ নরপিচাসরা কোনো ধরনের কোনো ওয়ারেন্ট ছাড়াই বাবা এবং আমার 2 ভাইকে ধরে নিয়ে যায়। আমার বৃদ্ধা মা ঠুকঠুক করে হাজির হন জেলা প্রশাসকের কাছে অভিযোগ জানানোর জন্য। মাকে দেখে অফিসারের হাসি কান পর্যন্ত পৌঁছে যায়। আরে আপনি আসুন আসুন, আসতে আজ্ঞা হোক নবাব পত্নীর। কী উপকার যে আপনি করলেন আমাদের, কষ্ট করে নিজেই চলে এসেছেন। রাস্তা ভেঙে এতটা পথ আমাদের আর যেতে হলো না। ও হে ছোকরা, অফিসার এদিকে আসো তো বাছা, যাও এই ঘাটের মরা বুড়িটাকেও কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাও। দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস যেতে লাগলো। বেশ কয়েক মাস কনসেন্ট্রেশন ক্যাম্পে অবর্ণনীয় দুঃখ কষ্ট ভোগ করে মুক্তি পেলেন মা আর ভাইয়ারা। বাবার কোনো খোঁজ নেই, স্রেফ গায়েব হয়ে গেছেন বাবা, যেন ওই নামে কোনো মানুষ কোনো দিন পৃথিবীতে হেঁটে বেড়ায়নি। ছেলে মেয়েদের গভীর মনোযোগে
চীনা আইন মুখস্থ করায়নি, সবসময় আদর্শ নাগরিক হবার উপদেশ দেননি। শেষমেশ নিরুপায় হয়ে আমাদের দেশের বাড়ির কাউন্সিলে আমন্ত্রণপত্র পাঠালো আমার স্ত্রী। আমন্ত্রণপত্র বুঝেছেন তো? ওই যে চীন থেকে পরিবারের কোনো সদস্যকে কাজাখস্তানে আসার জন্য যে চিঠি লিখতে হয়, ওটার নাম আমন্ত্রণপত্র। চারবার আমন্ত্রণপত্র পাঠালো সে। বাবার কোনো হদিস নেই। কি ঘটেছে তার ভাগ্যে, কোথায় আছেন, কেমন আছেন, বেঁচে আছেন না মরে গেছেন, কিছুই জানি না আমরা। 2019-এর জানুয়ারিতে আগের বছরের অক্টোবরের তারিখের একটা চিঠি পেলাম আমরা। চীন থেকে এসেছে। বুকের মধ্যে যেন হাতুড়ির বাড়ি পড়তে শুরু করলো। যাক, অবশেষে বাবার সংবাদ এসেছে। চিঠি খুলে পড়ে ফেললাম এক নিমিষে। মনে হলো আমি ভুল দেখছি। আবার পড়লাম। পরপর বেশ কয়েকবার পড়লাম। স্ত্রীকেও বললাম পড়ে দেখতে। চিঠি পড়ে শূন্য চোখে ও তাকালো আমার দিকে। কিছু বললাম না আমি। উঠে গিয়ে দাঁড়ালাম জানালার ধারে। বাইরে নীল আকাশ, পপি ফুলের অফুরন্ত উচ্ছ্বাস, পপলারের পাতায় পাতায় বাতাসের হুটোপুটি। বাবার খবর পাওয়া গেছে। 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। কি অপরাধ করেছেন বাবা? কোন আইনে 20 বছর জেল দেওয়া হলো কিছুই জানানো হলো না। অন্ধকার, একেবারে ঘুটঘুটে প্রাগৈতিহাসিক অন্ধকারে আমরা। শুধু এটুকু জানি ওনাকে স্থানীয় জেলে কোথাও পাঠানো হয়েছে, হয়তো লম্বা সাজা পাওয়া কয়েদিদের জন্য বরাদ্দ বিশেষ কোনো জেলখানায়। বাবা ঘরে থাকতে খাওয়া দাওয়া নিয়ে খুব কষ্টে ছিলেন। নিজ হাতে খেতে পারেন না। জেলেও হিসাব করে করে এত অল্প খাবার দেওয়া হয় যাতে কয়েদিরা ধুকে ধুকে বেঁচে থাকে, মরে না যায়। লোক মারফত জেনেছিলাম স্থানীয় জেলে যখন তিনি ছিলেন তখন দৈনিক 1 টুকরো বাসি রুটি আর 1 পেয়ালা গরম পানি খেতে দেওয়া হতো বাবাকে। নিজের হাতে তুলে রুটিটুকুও খাবার সামর্থ্য ছিল না বাবার। অন্য বন্দীরা সাহায্য না করলে বাবা হয়তো না খেয়েই মারা যেতেন। ইতিমধ্যেই মারা গেছেন কিনা সেটাও জানার উপায় নেই। একজনের কাছে শুনেছিলাম বাবাকে জেলখানায় ব্যাপক মারধর করেছে চীনা পিচাসগুলো। সাক্ষাৎ শয়তান একটা, যার কাছে শুনেছিলাম ওনার পরিচয় প্রকাশ করতে চাচ্ছি না। খুব বিশ্বস্ত মানুষ। উনিও বন্দী ছিলেন। মুক্তি পাওয়ার পর পালিয়ে কাজাখস্তানে চলে এসেছেন। তিনি সামনাসামনি সাক্ষাৎকার দিতে রাজি নন। বাড়িতে এখন মা আর ভাইয়ারা থাকে না। চীনা সরকার রাতারাতি এতটা ভালো হয়ে যায়নি যে কয়েক মাস ক্যাম্পে সাজা দিয়েই মা ভাইয়াদের মাফ করে দেবে। বাড়ির মধ্যে সিসি ক্যামেরা বসিয়েছে পুলিশ। রাতে ঘুমোতে পারি না আমি। জানালার পাশে বসেই কাটিয়ে দিই এক একটা দীর্ঘ রাত। ঝিরঝির করে কষ্ট ঝরে বুকের ভেতর। বাবা, তুমি কি বেঁচে আছো? কেমন আছো বাবা? কেন ওরা তোমাকে 20 বছর জেলে দিল? কি দোষ তোমার? পুরুষ মানুষের নাকি কাঁদতে হয় না? আমি কাঁদি অঝরে প্রতি রাতে। বলুন আমাকে, আমার বাবার কি অপরাধ? অন্যায়ভাবে একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলা হলো, এটা কোনো অপরাধ না। আর আমার বাবা অন্যায়ের প্রতিবাদ জানিয়ে চীনের আইন মেনেই অভিযোগপত্র লেখার কারণে 20 বছরের কারাদণ্ড পেলেন। এ কেমন বিচার? আমার বাবা, আমার বৃদ্ধ প্রায় শয্যাশায়ী, অন্যের সাহায্য ছাড়া খেতেও পারেন না এমন অসহায়, চীনের আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল বাবা আজও নিখোঁজ। কেউ তার কোনো খোঁজ জানে না। স্রেফ হারিয়ে গেছেন, যেন কোনো কালেই পৃথিবীতে ছিলেন না। সব কিছু মনে নেই সেদিনের। স্মৃতি ভিডিওর মতো চলমান হয় না, হয় ফটোগ্রাফির মতো টুকরো টুকরো। এই এক অংশ আছে তো অন্য অংশের স্মৃতি মনে নেই। ওর সাথে প্রথম দেখা হবার দিনের সব কিছু খুঁটিনাটি মনে নেই। ওই দিন ছিল আন্তর্জাতিক নারী দিবস, এইটুকুই মনে আছে। মার্চের 8 তারিখ আলমাটির এক ক্যাফেতে দেখা হলো নূর মেহমাত মামেদ তিমিন এর সাথে। ও ছিল চীন থেকে আসা উইঘুর যুবক। 1 বছর আগে কাজাখস্তান এসেছে। আমিও উইঘুর, কিন্তু আমি ছিলাম কাজাখস্তানের নাগরিক আর ও কাজাখস্তান একজন বিদেশি। প্রথম দেখাতেই বিদেশি যুবকের প্রেমে পড়ে গেলাম আমি। নাম্বার আদান প্রদান করলাম। 2-3 দিন পরেই ডেটে গেলাম। বিয়েও করে ফেললাম কিছুদিনের মধ্যেই। রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করে বিয়ে করে পোষালো না আমাদের। ভালোবাসা তখন তুঙ্গে।
মসজিদে গেলাম, ইমাম সাহেব বিয়ে পড়িয়ে দিলেন, ব্যাস মামলা খালাস। আলমাটি ইউনিভার্সিটি অফ পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী তখন আমি, পড়তাম থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ে। বছর ঘুরতেই ছেলের মা হলাম আমি। সে সময় আমরা থাকতাম চুংঝাতে, চীন সীমান্তের কাছাকাছি। থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকা সত্ত্বেও চাকরি জোটাতে পারলাম না। আসলে আমাদের ওইদিকে থার্মাল ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ খুবই সীমিত। অগত্যা স্বামীর সাথে ব্যবসায় নেমে পড়লাম। চীন থেকে ফলমূল শাকসবজি কিনে নিয়ে আসতাম আমরা, তারপর সেগুলো পাইকারি বা খুচরো যখন যেটা সুবিধা হতো সেভাবে বিক্রি করতাম। খুব একটা টাকা আসতো না, সংসার চালাতেই কষ্ট হতো আমাদের। 2013-তে এসে আবার মা হলাম। সিদ্ধান্ত নিলাম চীনে চলে যাব, দেখা যাক ওখানে গিয়ে ভাগ্য ফেরে কিনা। চীনে এসে খুঁটি কাটলাম উরুমুচিতে, 4 বছর কাটিয়ে দিলাম ওখানেই। তারপর গেলাম ঘুলঝাতে আমার শ্বশুর শাশুড়ির কাছে। ততদিনে পূর্ব তুর্কিস্তানের অবস্থা আটসাট হতে শুরু করেছে। গ্রেফতার, কনসেন্ট্রেশন ক্যাম্প এসব নিয়ে কানাঘুষা চলছে। কিছু কিছু কথা আসছে আমাদের কানেও। 2016 সালে আমাদের একবার কাশগড় যেতে হয়। শ্বশুরের একটা বাড়ি ছিল কাশগড়ে, কিছু মেরামতি করা লাগতো। প্রায় 1 মাসের মতো থেকে বাড়িটা ঠিক করে ভাড়া দেওয়ার ইচ্ছা আমাদের। কিন্তু কাশগড়ের অবস্থা দেখে বুকের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেল। নিজের চোখকেই বিশ্বাস করতে ইচ্ছে করে না। রাস্তার প্রত্যেকটা মোড়ে গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে। এমনকি পুলিশ আমাদের বাসার একেবারে অন্দরমহলে ঢুকে বাড়ির বাসিন্দা কজন গুনে যেত। কাশগড়ের পাট চুকিয়ে আবার ঘুলঝাতে ফেরত গেলাম। এদিকের অবস্থাও খারাপ হয়ে গেছে ততদিনে। আমার ছেলেরা স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিক্ষকরা বাসায় এসে আমাদের কড়া গলায় শাসিয়ে যেত, প্রকাশ্যে নামাজ পড়বেন না। স্কুলে বাচ্চাদের জেরা করা হতো, এই তোমাদের বাসার বড়রা কি নামাজ পড়ে? নামাজ পড়া একেবারে নিষিদ্ধ, নামাজ পড়লেই ঠিকানা হবে কনসেন্ট্রেশন ক্যাম্প। হিজাবের উপরও নিষেধাজ্ঞা জারি হলো। থুত্তুরে ফোকলা দাঁতের বুড়িদেরও হিজাব ছাড়ায় বাইরে যেতে হতো। প্রত্যেক সোমবার আমাদের জেলার প্রায় সবাইকে জেলা অফিসে যেতে হতো। সেখানে চীনের পতাকা উত্তোলন হবে, আপনি জাতীয় সঙ্গীত গাইবেন, পতাকার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন। ফাঁকি দেওয়ার কোনো উপায়ই নেই। সবার উপস্থিতি হিসাব করা হতো। ভয়াল এক উপত্যকা পরিণত হয়েছে ঘুলঝা। দরজায় কেউ কর্নারলেই ভয়ে হাত পা জমে যেত। এই বুঝি পুলিশ এলো কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য। বাতাসে কুটিল চক্রান্ত, অবিশ্বাসের কুয়াশায় ঢেকে গিয়েছে চরাচর। রাস্তাঘাটে কেউ কারোর সাথে কথা বলতো না। বিপদের ঝুঁকি কেউ নিতে চাইতো না। কোনো কিছুই আমাদের কাছ থেকে লুকোতে পারবে না তোমরা। স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে তোমাদের প্রতিটা নড়াচড় আমরা দেখতে পাই। পুলিশ লেকচার ঝাড়ত। রান্নাঘরে কি করছো, ডাইনিংয়ে কি করছো, সব কিছুই আমরা জানি। সব কিছু আমাদের নজরদারির আওতায়, কাজেই সাবধান। আমাদের এক বন্ধু ছিল, সে এক পুলিশ অফিসারের কাছে শুনেছিল সরকার নাকি এক বিশেষ ধরনের যন্ত্র বানিয়েছে যার সাহায্যে দেয়ালের ভেতর দিয়েও নাকি দেখা যায়। সত্য মিথ্যে গুজব, ভীত মস্তিষ্কের জল্পনা কল্পনা সব মিলেমিশে তখন একাকার অবস্থা। কোনটা সত্য আর কোনটা যে মিথ্যা বোঝা দেয়। কুরআনের কপি, জায়নামাজ, আমাদের ঐতিহ্যবাহী পোশাক আশাক সব পুড়িয়ে ফেললাম। কাজটা সারলাম রাতে। দিনের বেলা স্যাটেলাইট দিয়ে পুলিশ না আবার দেখে ফেলে এই ভয়। চীনে আমি ছিলাম বিদেশি, স্বভাবতই আশেপাশে কোথায় কি হচ্ছে সে ব্যাপারে জানতে চাইতাম আমি। কিন্তু স্মার্টফোনও হাতছাড়া হয়ে গেল। পুলিশের ভয়ে ফোন নষ্ট করে ফেললাম। আমরা ইন্টারনেটে কোন কোন সাইটে যাচ্ছি পুলিশ সেগুলো মনিটর করত। যেসব অ্যাপসের মালিকানা চীনের কোনো নাগরিকের না, এমন সব বিদেশি অ্যাপস আনস্টল করে ফেললাম। এমনকি আমাদের ছোট ছেলে মেয়ে দুটো যে গেমস খেলতো সেগুলো আনইনস্টল করতে বাধ্য হলাম। তারপর একদিন সবগুলো স্মার্টফোন ভেঙে ফেললাম। বাড়াবাড়ি মনে হচ্ছে? আমাদের ওই দিকের অবস্থা জানলে আর এরকম মনে হতো না আপনার। ধরুন পুলিশ আমার ফোনে কোনো গেমের অ্যাপ পেল, তারপর কি হবে জানেন? হাতকড়া পরিয়ে ক্যাম্পে নিয়ে যাবে। তোমার বাচ্চাকে কেন নেট ঘেটে বিদেশি অ্যাপস নামানোর সুযোগ দিলে? আমার বাচ্চারা টকিং টম নামের একটা অ্যাপ খুবই পছন্দ করে। এটা একেবারে
সাধারণ একটা গেমিং অ্যাপ, নিরাপত্তার কোনো ঝুঁকি এতে নেই, কিন্তু তবুও আমাকে এটা আনইনস্টল করতে হয়েছে। চীনের প্রশাসনকে বিশ্বাস নেই। কখন কিসের অজুহাতে এরা মুসলিমদের কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠাবে তা কেউ আন্দাজ করতে পারে না। এই শিশুতোষ নির্দোষ অ্যাপ থাকার কারণেই এরা আমাকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দিতে পারে। 2018 সালের 1 মে আমার স্বামীর মোবাইলে একটা ফোন আসে। ওপাশ থেকে গম্ভীর গলায় জানতে চাওয়া হয় আমার স্বামী বাড়িতে আছে কিনা। দয়া করে বাড়িতেই থাকুন, আমরা আসছি, কিছু প্রশ্নের উত্তর জানতে হবে আপনার কাছ থেকে, এটুক বলেই ফোন কেটে দেয় পুলিশ অফিসার। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসে সাদা পোশাকের একদল পুলিশ। আমার স্বামীর শৈশব নিয়ে ওদের অনেক কৌতূহল, বিশেষ করে 14 বছর বয়সের সময়টা নিয়ে ওদের অনেক জিজ্ঞাসা, কারণ ওই সময় ও এক প্রতিবেশীর কাছে কোরআন শিখেছিল। আচ্ছা, আপনার ছেলেবেলা সম্পর্কে বলুন, আপনি তো কোরআন শিখেছিলেন ছোটবেলায়, তাই না? 14 বছর বয়স ছিল তখন আপনার। ব্যঙ্গাত্মক একটা হাসি ঠোঁটের কোণে ঝুলিয়ে রেখে শীতল গলায় প্রশ্ন করল এক পুলিশ অফিসার। জি, শিখেছিলাম, তবে আমার বয়স তখন আরও কম ছিল, ঢোক গিলে জবাব দিল আমার স্বামী। সেক্ষেত্রে 2-1 সেকেন্ড বিরতি দিল অফিসার। আপনার বাবা মাকে গ্রেফতার করতে হয়, ওরাই তো আপনাকে সে সময় কোরআন পড়িয়েছে। অবস্থা নিয়ন্ত্রণ বাইরে চলে যাচ্ছে দেখে পুলিশ অফিসারের কথার প্রতিবাদ জানিয়ে আমার স্বামী এবার বলল, আমার মনে হয় একটু ভুল হয়েছে, সে সময় আমার বয়স ছিল 16। মাদ্রাসা বা কোনো প্রতিষ্ঠানে গিয়ে আমার স্বামী কোরআন পড়েনি। সে সময় এলাকার এক বৃদ্ধ বাচ্চাদের কোরআন পড়াতেন। শিশু কিশোররা দল বেঁধে তার কাছে যেত, গোল হয়ে বসে কোরআন শিখত। আমার স্বামীও সেই ওস্তাদের বাসায় কয়েকদিন যাতায়াত করেছিলেন। ব্যাস এই তার কোরআন শেখা। স্বামীর উত্তরে পুলিশদের সন্তুষ্ট মনে হলো। চলে গেল ওরা, হাঁপ ছেড়ে বাঁচলাম আমরা। কেন জানি না, তবে আমাদের বেশ স্থির বিশ্বাস জন্মালো কাহিনী এখানেই শেষ। আমার স্বামীকে গ্রেফতার করা হলো মে মাসের 5 তারিখ। প্রথম দিনের রুটিন অনুসরণ করলো ওরা। আমার স্বামীর মোবাইলে একটা ফোন এলো। ভারী গলায় ওপাশ থেকে হুকুম এলো, দ্রুত নিকটস্থ পুলিশ বুথে যোগাযোগ করুন। সদর দরজা খুলে দুপা ফেললে পুলিশ বুথ। গুলজার প্রত্যেকটা মোড় একটা করে পুলিশ বুথ। ভাইকে সঙ্গে নিয়ে আমার স্বামী বের হয়ে গেল। পুলিশ অফিসার আমার স্বামীর অপেক্ষায় ছিল। ওকে দেখা মাত্রই কঠিন গলায় প্রশ্ন করল, আপনি কি নূর মামেতিমিন? স্বামী মাথা নাড়িয়ে আইডি কার্ড দেখালো। কার্ডে এক নজর চোখ বুলিয়েই বিদ্যুৎ গতিতে ওর হাতে হাতকড়া পরিয়ে দিল পুলিশ। কিছু বুঝে ওঠার আগেই আমার স্বামীর ছোট ভাই চোখের সামনে এই ফিল্মি অ্যাকশন দেখে বিমূঢ় হয়ে গেল। ওর কিছুই করার ছিল না। হাতকড়া পরানোর সাথে সাথেই আমার স্বামী বুঝে ফেলল ওকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হবে। আমার বাবা খুবই অসুস্থ, বলতে গেলে শয্যাশয়ী, হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারে না। দয়া করে আমাকে একটু বাবার সাথে দেখা করতে দিন, বিদায়টুকু জানাতে দিন। অনেক অনুনয় বিনয় করার পর পুলিশের মন গড়ল। ভ্যানে করে বাসায় নিয়ে এলো ওকে ওরা। 51বর্তী পরিবার আমাদের। ওর চারপাশ ঘিরে ছড়িয়ে ছিটে বসে আছি আমরা। আমার দেবররা, তাদের স্ত্রী, বাচ্চা কাচ্চা, আমার শ্বশুর। ওর হাতে বিশাল এক হাতকড়া। সবার কাছ থেকে একে একে বিদায় নিল সে। আমার ছেলে বাবার হাতে শেকল দেখে অবাক হয়ে গেল। ছোট্ট জীবনের চেয়ে বিস্ময়কর জিনিস সে আর দেখেনি। আধো আধো বলিতে বারবার প্রশ্ন করছিল, বাবা বাবা, তোমার হাতে শেকল কেন? তুমি কি দোষ করেছ? ওর হাত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে প্রশ্ন করছিল, আমার বাবার হাতে হাতকড়া কেন? বাবা কি ক্রিমিনাল? ছোট্ট মানুষটার এই মৌলিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল ঘরময়। জবাব দিচ্ছিল না কেউ। কিছু কিছু প্রশ্ন থাকে সহজ সরল, কিন্তু সবাই তা করতে পারে না। অবুঝ শিশু যে প্রশ্ন করলো তার উত্তর আমাদের সবার জানা। হ্যাঁ, ওর বাবা অপরাধী। ওর বাবার অপরাধ হলো সে মুসলিম, ওর বাবার অপরাধ সে উইঘুর। কিন্তু মুখ ফুটে কেউ কিছু বলল না, বলতে পারলো না। চুপ রইলাম আমরা সবাই। কিছু গরম কাপড় দিলাম ওকে। ক্যাম্পে যে ভয়াবহ ঠান্ডা এটা সবাই জানে। একে একে সবার কাছ থেকে বিদায় নেওয়া শেষ হলো ওর। হাতকড়ার এক প্রান্ত ধরে টেনে হিচড়ে গাড়িতে তুলল ওকে চাইনিজ পুলিশ। মরাবাড়ির কান্নার মতো কান্নায় ভেঙে পড়লাম আমরা। ও কিছু বলল না। চোখে শত সহস্র প্রশ্ন নিয়ে তাকিয়ে রইল আমাদের দিকে, মুখে ম্লান একটা হাসি।
হঠাৎ ওর চোখগুলো কালো কাপড়ে ঢাকা পড়ে গেল। মাথায় কালো কাপড় গলিয়ে ওর চোখ মুখ ঢেকে ফেলেছে পুলিশ। টেনে ওকে গাড়িতে তোলা হলো। আমরা সবাই দাঁড়িয়ে আছি পাশাপাশি, আমি, ভাইয়া, ভাবি, বাবা মা, আমার ছোট ছেলেটা, পরিবারের সবাই। আমরা ঠায় দাঁড়িয়ে রইলাম, কিছুই করতে পারলাম না। আশেপাশে বাড়ির জানলাগুলো দখল করে আছে একদল ভীত কৌতূহলী মুখে। সবাই চেয়ে চেয়ে দেখছে। আমার স্বামী নূর মেহমাদ মামেন তিমিনকে চাইনিজ পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। গাড়ির পেছনের হুড খুলে দিল ওরা। ইঙ্গিতটা খুবই স্পষ্ট, সবাই দেখুক। ইসলামের সামান্যতম নামগন্ধ পেলেই বরণ করতে হবে এই পরিণতি। আর্তনাদ জানিয়ে স্টার্ট নিল গাড়ির ইঞ্জিন। হেডলাইটের আলোয় আধার কেটে কেটে আমার স্বামীকে নিয়ে চলে গেল পুলিশ। ওর অপরাধ, 20 বছর আগে যখন ওর বয়স 14, তখন এক বৃদ্ধের কাছে বন্ধুদের সাথে বসে কোরআন শিখেছিল সে কিছুদিন। গরু খোঁজা করে আমার স্বামী সব কজন বন্ধুকে খুঁজে বের করলো পুলিশ। যারা যারা সেই বৃদ্ধের কাছে কোরআন শিখেছিল তাদের একজনকেও বাদ দিল না পুলিশ। সবাইকে ধরে পাঠিয়ে দিল কনসেন্ট্রেশন ক্যাম্পে। পুলিশ আমাদের জানিয়েছিল আমার স্বামীকে জুলিস নামের এক জায়গায় পাঠানো হবে। জায়গাটা ঘুলজা থেকে মাইল 15 দূরে, কিন্তু সেখানে গিয়ে কোনো দিনই ওর দেখা পাইনি আমরা। 1 বছর ধরে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। ক্যাম্প তো খুব বেশি দূরে নয়, কিন্তু আমাদের কারো সাহস হয়নি ক্যাম্পে যাওয়ার। স্থানীয় এক পুলিশ দয়াপরবশ হয়ে মাঝে মাঝে ওর কিছু খবর এনে দিত। এই, তোমার স্বামী ভালো আছে, ওকে নিয়ে দুশ্চিন্তা করো না। সাহস জোগানোর চেষ্টা করত সে। স্বামীকে ধরে নিয়ে যাবার 1 মাস পর কাজাখস্তানে ফিরতে হলো আমাকে। বাচ্চাদেরও নিয়ে গেলাম ভিসার মেয়াদ বাড়ানোর জন্য। চীনে স্বামীর কাছাকাছি থাকতে চাচ্ছিলাম আমি। সেই সাথে ইচ্ছে ছিল ছেলে চীনের যে স্কুলে যাওয়া আসা শুরু করেছিল সেখানেই যেন পড়াশোনা করে। কাজাখস্তানে গিয়ে আশাভঙ্গ হলো। এ ধরনের ভিসা নাকি এখন আর দেয়া হচ্ছে না। বাচ্চাদের চীন সরকার তখনই ভিসা দেবে যখন বাবা মা দুজনের মধ্যে যে চীনের নাগরিক আবেদনপত্রে তার স্বাক্ষর থাকবে। আমার ছেলেদের জন্য এই স্বাক্ষর পাবো কোথায়? স্বাক্ষর যে দেবে সেই তো কনসেন্ট্রেশন ক্যাম্পে। তবে এই সময় চীন থেকে ভালো একটা খবর পেয়েছিলাম। আমার স্বামী তার মায়ের সঙ্গে ফোনে কথা বলার অনুমতি পেয়েছে। সে জানিয়েছে, আমি এখন ক্যাম্পে নেই মা, একটা জেলে নিয়ে এসেছে আমাদের ওরা। রাতারাতি 8000 বন্দিকে ক্যাম্প থেকে এই জেলে নিয়ে যাওয়া হয়। জেলটা কোনেসে, গুলজা থেকে 40 মাইল দূরে। ওদের সবাইকে একটা করে নম্বর দিয়েছে জেল কর্তৃপক্ষ। ওর নম্বর 6000-এর ঘরের। আমার এখন মনে নেই আসলে। এই নম্বর থেকে আমার স্বামী বের করেছে সেখানে কতজন বন্দিকে এক রাতে নিয়ে যাওয়া হয়েছে। না, ওদের কোনো রকম বিচার হয়নি, কোনো সাজাও দেয়া হয়নি, স্রেফ বন্দি করে রেখেছে। সপ্তাহ 2 হলো আমার নিখোঁজ স্বামীর ব্যাপারে মুখ খুলেছি। এর আগে ওকে নিয়ে কারোর সামনে কোনো উচ্চবাচ্য করিনি, কারণ আমার শ্বশুর শাশুড়ি আসলে ভয় পাচ্ছিলেন এদের চাইনিজ সরকার খেপে গিয়ে আরও অত্যাচার না শুরু করে আমার স্বামীর ওপর। এখন অবশ্য তারা সিদ্ধান্ত নিয়েছেন অনেক চুপ থাকা হলো। এবারে কিছু একটা করা যাক। অভিযোগ দায়ের পরিকল্পনা করছি আমরা। সরাসরি ওর কেসের ব্যাপারে আমাদের কেউ কথা বলতে পারি না, কৌশলের আশ্রয় নেই, সংকেত ব্যবহার করি। যেমন ধরুন এমন বলি, বাবা আজকে আমার ছেলের জন্য এই কাগজপত্রগুলো গোছালাম। আমার ছেলে বললে উনি বুঝে যান আমি স্বামীর কথা বলছি। আমার ছেলে কেমন যেন ঝগড়াটে হয়ে গেছে, তিরিক্ষি মেজাজের। ছোট মেয়েটার এখনও বোঝার বয়স হয়নি তার বাবার আসলে কি হয়েছে। মিহি গলায় বারবার জিজ্ঞেস করে, মা বাবা কোথায়, বাবা কবে বাড়ি আসবে, বাবা কেন বাড়ি আসে না। বুকের মধ্যে খামচে ধরে কিছু একটা কলিজাটা কে জানি ছুরি দিয়ে ফালাফালা করে দেয়। ভাই বোন দুইজনেই বুঝে গেছে ওদের বাবা আর আসবে না। দৌড়ে এসে কোলে তুলে নিয়ে চুমুতে চুমুতে ভরিয়ে দেবে না, ঘাড়ে ঝুলিয়ে ঘুরতে নিয়ে যাবে না। বাবা আর কখনোই আসবে না, বাবা হারিয়ে গিয়েছে। আমার ছেলে মেয়েদের শৈশব নষ্ট হয়ে গেছে। 2 মাস আগে মানে মার্চে চীনে যাবার একটা গ্রুপ ট্যুরিস্ট ভিসা জোগাড় করতে পেরেছিলাম, 3 দিনের ট্যুরিস্ট ভিসা। এছাড়া আর কোনো মতেই পূর্ব তুর্কিস্তানে যাওয়ার উপায় নেই।
ভিসা তো জোগাড় হলো, কিন্তু টাকা? ছেলেমেয়েদের পেট পুড়ে খাবার খাওয়াতেই তো পারি না আমি। থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কাজে লাগানোর কোনো সুযোগ এখানে নেই। আলমাটিতে যেতে হবে আমাকে কাজের জন্য, কিন্তু আলমাটিতে গেলে ছেলে মেয়েদের কী হবে? ওদের কার কাছে রেখে যাব? কি একটা অবস্থা। শ্বশুরবাড়িতে ফোন করলাম আমি, জানালাম আমি আসছি। পরের দিন খুব ভোরে ফোন এলো। এত সকালে কে ফোন করলো? নম্বর দেখেই বুকের মাঝে ছ্যাদ করে উঠল। শ্বশুরবাড়ির ফোন। খবর নিশ্চয়ই খারাপ। মা কথা বললেন, জানালেন এদিকের আবহাওয়া বদলে গিয়েছে, না এলেই ভালো করবে বোধ হয়। বৃষ্টির পানিতে একদম ভিজে যাবে তুমি মা, এসো না। পাঠক, মনে রাখবেন এই গল্পগুলো অপেক্ষাকৃত ভাগ্যবানদের গল্প। এই মানুষগুলো তাদের প্রিয়জনদের অবস্থান বা অবস্থা শনাক্ত করতে পেরেছেন। তাদের ভাগ্যে কি ঘটেছে, জেল না মৃত্যু, সেটাও জানতে পেরেছেন। কিন্তু এমন লক্ষ লক্ষ উইঘুর আছে যাদের ভাগ্যে এতটুকু জোটে না, জানতেও পারে না তাদের স্বজনদের ভাগ্যে কি ঘটেছে, প্রিয় মুখগুলো কোথায় আছে, কেমন আছে, বেঁচে আছে না মরে গেছে, জানতে পারে না কিছুই। নিষ্প্রভ চোখে ভেঙে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া এক জাতি অপেক্ষা করে থাকে মহাকাশের মতো ব্যাপক ও বিস্তৃত শূন্যতা বুকে।